সুস্বাগতম অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট প্যাশন টু পরিচয়। আজকে আমার সাথে যিনি সামনে আছেন তিনি বাংলাদেশের মিডিয়া জগতের প্রথম আলোর একজন কিংবদন্তি চিফ ডিজিটাল বিজনেস অফিসার, আমাদের সবার প্রিয় জাবেদ সুলতান পিয়াস ভাই। জাবেদ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনার নামটা নিয়ে একটু আসি, ABM জাবেদ সুলতান পিয়াস। জি। রেলগাড়ির মতো লম্বা একটা নাম। ABM এসেছে আসলে, এটা থেকে হয় আবুল বাশার মোহাম্মদ। তো এটার সাথে আমার কোনো পরিবারের কানেকশন নাই। তো আমি আমার বাবা মাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন। খুবই ইন্টারেস্টিং স্টোরি। তখন তারা বলেছিলেন আমার যখন জন্ম হলো তখন পত্রিকায় যারা বোর্ডে স্ট্যান্ড করতো তাদের জন্য ছোট ছোট নিউজ আসতো। তখন কোনো একটা বোর্ডে ফার্স্ট হয়েছিল, তার নাম ছিল ABM জাবেদ। সো তারা এখান থেকে পিক করেছেন এটা, এবং ওই যা হয় আর কি, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো তো তাদের সন্তানের মাধ্যমে নিজেদের পরিবর্তন দেখতে চায়। অবশ্যই সেই জায়গা থেকে সুলতান আমাদের ফ্যামিলি নেম। আসলে আমরা একজন শাহ সুলতান কমরউদ্দিন ডুবি নামক একজন 1000 বছর আগে যিনি ইসলাম প্রচার করতে এই পুণ্যভূমিতে এসেছিলেন, বলা হয়ে থাকে উনিই প্রথম বাংলাদেশে এই ভূখণ্ডে আসলে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন। আমরা তার বংশধর। ঐতিহ্যবাহী মুসলিম পরিবার বলতে যা বোঝায় সেটা আমার পরিবার থেকে এসছে সুলতান। আর ABM জাবেদ এসছে ওই যে পরিবারের বাবা মার তার সন্তানের মধ্য দিয়ে যে নিজেদের পরিবর্তন দেখতে চায়, বড় কিছু হবে মধ্যবিত্ত পরিবারের, সেই জায়গা থেকে এসেছে। খুবই চমৎকার নেম, কারণ আপনাকে তো আমি চিনি জাবেদ সুলতান পিয়াস নামে, পরে লিঙ্কডইনে গিয়ে দেখলাম যে ABM জাবেদ সুলতান। ABMটা কোথা থেকে আছে, এটা দিয়ে আমি শুরু করতে চাইলাম। পিয়াস ভাই, আপনার জীবনের একটা সময় কেটেছে ঢাকার বাইরে। এখন আমরা তো 80s 90s এর যারা মানুষ, আমাদের কাছে ওই তো জীবনটা খুব চমকপ্রদ একটা জীবন। ঢাকা একটা যান্ত্রিক জীবনের ভিতরে আমরা এখন আছি। আপনার শৈশবের গল্প একটু শুনতে চাবো। নেত্রকোনা, আমরা সবাই নেত্রকোনা চিনি হুমায়ুন স্যারের বইয়ের মাধ্যমে। আপনার নান্দাইল রোড, নীলগঞ্জ সব আমাদের মুখস্থ। নেত্রকোনার গল্প, আপনার শৈশবের গল্প। দারুণ, আমার জীবনের সেরা সময় ওইটাই। আমি ক্লাস 5 পর্যন্ত আমি পড়েছি আমার গ্রামের স্কুলে, মদনপুর। এটা খুবই ঐতিহ্যবাহী একটা গ্রাম, যেটা বললাম আমাদের মাজার, আমাদের পরিবার ইত্যাদি মিলিয়ে। এখানে আরেকটু যোগ করব, সেটা এখন যেমন খুব ভালো লাগে আমার দেখতে যে ইয়াং জেনারেশনরা, যেহেতু আমি নিজেও পড়াই, অনেক ক্যাম্পাস অ্যাম্বাসেডরশিপ, তারপরে ভলেন্টিয়ার, এইগুলোর সাথে জড়িত আছে। কিন্তু দেখা যায় কি 1-2 বছর কাজ করার পরে ওরা ঠিক বুঝতে পারে না যে এখান থেকে কোন দিকে যাবে। তো আমি একটু আপনি যে একটা ভলেন্টিয়ারশিপ থেকে একটা CXO যে আপনি ক্যারিয়ারটাতে আসতে পেরেছেন, আসলে কি ধরনের জিনিস আপনাকে মোটিভেট করেছে, বা আপনি কি ধরনের স্টেপস নিয়েছেন যেটার কারণে যেটা দেখা যায় অনেকে খেই হারিয়ে ফেলে, তারা একটু কনসোলিডেট করে যেন তাদের ক্যারিয়ারটাতে তারা সেট হতে পারে ভলেন্টিয়ারশিপটাকে ইউনিভার্সিটির সময় কাজে লাগিয়ে? আমি 3টা ওয়ার্ডস আমার কাছে, আমার যে ক্ষুদ্র জার্নি সেখান থেকে আমার কাছে 3টা ওয়ার্ডস খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এবং এটা আপনি যা বললেন এখনকার যারা ইয়াং স্টুডেন্টস তারাও হয়তো ভেবে দেখতে পারে। ফার্স্ট অফ অল, কিউরিয়াসিটি। যে কোনো কিছুর মধ্যে কিউরিয়াসিটি থাকা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। মানে বিশেষ করে এই সময়ে এসে কিউরিয়াসিটি এত গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিদিন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, আপনি দেখবেন আপনি একটা স্কিল আছে, 2 দিন পরে এটা আপডেটেড হয়ে যাচ্ছেন। সো আপনি যদি কিউরিয়াসিটি না থাকে, আপনি যদি লার্নিং কিউরিয়াসিটি না থাকে, তখন এটা আসলে ভেরি ডিফিকাল্ট। অ্যাবসলিউটলি। সেকেন্ড হচ্ছে নিড থাকা খুব জরুরি। একটা নিড ছাড়া আসলে কিছু হয় না। একটা মানুষের একটা নিড, আমার নিডটা আমাকে খুঁজে বের করতে, আমার নিডটা কি। এই যে বললাম যে আমি ওয়ান ফাইন মর্নিং আই ফাউন্ড মাই সেলফ নোবডি অ্যাট নটরডেম কলেজ, অ্যান্ড আমার কাছে মনে হয়েছিল আমার একটা নিড আছে। নিডটা কি? আই হ্যাভ টু বি সামবডি, ফ্রম নোবডি টু সামবডি। আজকে না হোক কাল হোক, এবং আমাকে এটা করতে হবে। আমি এখন দেখি যেমন আমার মেয়ে, ছোটোবেলায় আপনি দেখেন যে আমরা যখন একটা ঈদের সময় কাপড় পেতাম, কেটস পেতাম, এটা নিয়ে আমাদের একটা স্বপ্ন থাকতো, লাইক কতদিন ধরে অপেক্ষা করতাম কবে এটা খুলবো, দেখাতাম। কিন্তু আমি আমার মেয়েকে যখন দেখি, তার এই নিডটা নাই, এবং আমরা যদি 5টা ড্রেসও দিই সে বিরক্ত হয় অলমোস্ট, তো লাইক তার এই নিডটা তৈরি হয় নাই ফর সাম রিজন। এবং আমার একটু ভয় লাগে যাদের নিড নাই, মানে নিশ্চয়ই তার ডিফারেন্ট নিড আছে, এবং মাশাল্লাহ সে ভালো করবে, নিশ্চয়ই তারা এই জেনারেশন ভালো করবে, কিন্তু আমার মাঝে মাঝে ভয় লাগে যে নিড তো লাগবে, একটা কিছু তো নিড লাগবে, যে আমার এইটা লাগবে, আমার এখানে এটা করতে হবে, আমার এখানে যেতে হবে। সো এটা থার্ড আমি বলবো হচ্ছে তৃষ্ণা থাকা খুব গুরুত্বপূর্ণ। যে আছে না যে
আমি বলছি না যে বেসবুর হওয়া, বাট তৃষ্ণা থাকাটা গুরুত্বপূর্ণ। Right. মানে আপনার একটা কিউরিয়াসিটি থাকবে, সেখান থেকে নিড হবে, নিড থেকে থ্রাস্ট, যে আমি আমাকে কিছু একটা করতেই হবে, আমি এটা করেছি, এখন আমাকে এটা করতে হবে, ওকে দিস ইজ নট দ্য এন্ড। আমি আমি একটা সময় যেমন আমি যখন ঢাকায় আসছি তখন আমার স্বপ্নটাও ছোট ছিল, রাইট? প্রথম যখন আসছি Right. প্রত্যেকবার কিন্তু স্বপ্নটা বড় হয়, ছোটও হয়, মানে আমি বলবো শেপ, নতুন একটা শেপ পায়, New তাই shape. না? এই শেপটার জন্য থ্রাস্টটা থাকতে হবে। মানুষ তো থেমে যায় না। অনেকেই আছে, আমি দেখেছি যে আপনি যেটা বললেন যে একটা কিছুতে জয়েন করলো একটা ক্লাবে, তারপরে হয়তো সে দেখলো ভালো করলো বা করলো না, তারপরে সে আরেকটা জায়গায় গেল, সেটাও ঠিক আছে, কিউরিয়াসিটির জন্য একটা জায়গায় যাবে, কিন্তু ওই যে প্রপার নিডটা এখান থেকে খুঁজে বের করা, কোথায় যেতে চাই সেটা, আর থ্রাস্টটা না থাকা, একটা সময় থেমে যায়, ওকে ঠিক আছে। মানে কেউ যদি আমি যেমন বলি, আমি 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 আমার জীবনের সবচেয়ে বড় কাজ হচ্ছে ভলান্টিয়ারিজম। সো আমি তো আমার লিঙ্কডিনও লেখা আছে, আপনি দেখবেন লাইফ লং ভলান্টিয়ার। Yes, আমি সো আই দেখেছি। মিন ইট। মানে হচ্ছে আমি স্টুডেন্ট লাইফে ভলান্টিয়ারিজম করতাম, তারপর আমি সিভিতে দিলাম। এটা দিস ইজ নট দ্য এন্ড, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্যাশন, রাইট? Right. অ্যান্ড ওই যে থ্রাস্টটা ফর এনিথিং ইউ ডু প্যাশনেটলি, দ্য থ্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কিউরিয়াসিটি, নিড অ্যান্ড থ্রাস্ট, এই তিনটা পয়েন্ট আমার কাছে মনে হয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং বাড়ি পালানোর কোনো প্ল্যান করেছিলেন বন্ধু বান্ধব সহ, পালিয়ে যাবো বাড়ি থেকে? সেইটা হয়নি। আমি ভালো ছাত্র ছিলাম, দুষ্টুমি করেছি, আবার সুবোধও ছিলাম। সে বাড়ি পালানোর মতো কিছু সিচুয়েশন হয়নি, বাট আমরা বন্ধুরা মিলে তখন ক্লাস 9-এ পড়ি, আমরা একটা ডিটেকটিভ এজেন্সি তৈরি করার প্ল্যান করেছিলাম, আমরা Oh, করেছিলাম। very nice, very আমি নামটাও ভুলে গেছি। যে উদ্যোগ নিয়েছিল সেই বন্ধুটা আর নেই, আমরা তাকে হারিয়েছি, তানভীর। বাট আমার মনে আছে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা একটা প্রপার ডিটেকটিভ টিম তৈরি করবো নেত্রকোনায়, নানা রকম অপরাধ আমরা খুঁজে বের করবো। তো এক্সাইটমেন্ট ছিল। অনেকদিন আগানো হয়নি, যা হয় আর কি, বাট অনেক প্ল্যান ছিল। না, আমরা তো জানতাম না যে আপনি ভেতরে ভেতরে ডিটেকটিভ। না, 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 অজানা করা জিনিস জানা হয়নি। হয়ে গেল। হ্যাঁ, এবার একটু খেলার বিষয়ে আসবো। ফুটবল না ক্রিকেট, কোনটা পছন্দ এবং কেন? আমার ক্রিকেট। আমি তো এখন তো মোটু, বাট ছোটবেলায় কিন্তু খুবই পাতলা ছিলাম। মানে আপ টু মাই ইউনিভার্সিটি লাইফ আমার ওজন, আমি খুবই পাতলা ছিলাম। তো আমার ক্রিকেট আমার ভীষণ পছন্দ ছিল। ক্রিকেট সাপোর্ট করতাম, ক্রিকেট খেলতাম, অনেক ভালো খেলেছি তা না, নেত্রকোনায় সেকেন্ড ডিভিশনে ক্রিকেট খেলেছি। আহ, এই একটা জিনিস একটু পারতাম, ফুটবল খেলা খেলেছি, বাট ফুটবল খেলায় কখনো আমি পেরে উঠি নাই। আর তবে স্কুলে নানা রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, কোনোদিনও পুরস্কার পাই না, কিন্তু করে যেতাম আর কি। কোনোদিনও দৌড়ে পুরস্কার পাই নাই, লাফে পুরস্কার পাই না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাছাই বাদ পড়তাম, বাট করে যেতাম। একমাত্র ক্রিকেটই এক ধরনের প্যাশনেটলি খেলেছি, এবং আপনি জানেন মফস্বলে খেপে খেলতে যায়, অনেক খেপেও খেলতে গিয়েছি। সো ক্রিকেট ইজ সামথিং আই এনজয়েড রিয়েলি। দেখতেও পছন্দ করতাম, খেলতাম। এই র্যাপিড ফায়ারের লাস্ট প্রশ্ন, পাহাড় নাকি সমুদ্র? দুইটাই, বাট দুইটাই। আমি পাহাড়েও গিয়েছি, কিন্তু সমুদ্র আমাকে খুব টানে। আমি সমুদ্রে নামতে পছন্দ করি খুব বেশি তা না, কিন্তু সমুদ্রের পাশে বসে থাকতে আমার ভালো লাগে। এখনো মনে হয় যে যেখানেই যাই সমুদ্রের পাশে একা একা বসে থাকতে, পরিবার সহ বসে থাকতেও আমার ভালো লাগে। আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষই সমুদ্র চুজ করবে, কারণ হ্যাঁ। কক্সবাজারের সাথে হ্যাঁ, সবার হ্যাঁ, একটা নিশ্চয়ই নারীর টান আছে একদম। বাংলাদেশটাই তো আসলে মানে আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশকেই তো আসলে শীতল করছে, শান্ত করছে। True, নানা true. অস্থিরতার মধ্যে বঙ্গোপসাগর একটা প্রশান্তি আমাদের জন্য। সত্যি, So, সত্যি। এবং আমার প্রিয় সাগর তো বঙ্গোপসাগর। আমার মনে হয় আমাদের সবার অনেকগুলা সাগর দেখার মানে আমার সৌভাগ্য হয়েছে, কিন্তু এই বে অফ বেঙ্গলটাকেই নিজের মনে হয়। সত্যি, এই সত্যি। নিজের পুকুর, যেমন বাড়ির পাশের পুকুরটা যেমন নিজের পুকুর মনে হয়, এটাকেও নিজের সাগর। এটা আমার মনে হয় যে আমাদের বাংলাদেশিদের এটা আসলে ইটস ইন আওয়ার জিন। আমরা Absolutely. যেই সমুদ্র সৈকতই দেখি না কেন, আমাদের মনে হয় ঢেউটা মনে হয় বঙ্গোপসাগরের মতো না, True. কেন জানি শব্দটা আসছে না, হ্যাঁ, ওই true, ওই true, true. আমাদের ফিলটা আসে না বঙ্গোপসাগর true. ছাড়া। পিয়াস ভাই, আমরা একদম শেষ পর্যায়ে একটা কিছুটা জটিল, কিন্তু আমার মনে হয় প্রশ্নটা আপনাকে করা উচিত, সেটা করতে চাই। সেটা হচ্ছে, এখন আমরা চারপাশে দেখছি যে একটা রব উঠেছে যে প্রথম 1 কোটি টাকা কিভাবে ইনকাম করব। 1 কোটি টাকার প্রয়োজন আসলে আছে নাকি জীবনে? 1 কোটি টাকা ইনকাম করতে হবে, এই যে কোটি টাকার ফিগারটা, আপনার এত বছরের কাজের জীবন, আপনার মাল্টি ডাইভার্সিফাইড একটা ওয়ার্ক লাইফ, তরুণদের এই ধরনের মানে পারসেপশনটাকে আপনি আসলে, এই পারসেপশনটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এটাকে একটা মোটিভেটর হিসেবে ইউজ করে আসলে বাংলাদেশি তরুণদের সম্ভাবনা তো অসীম, কিভাবে তারা সেটা করতে পারে? এটাকে যদি একটা লক্ষ্য হিসেবে দেখি, সেটা খারাপ না। কারণ হচ্ছে দেখেন যে আসলে টাকার ইম্পর্টেন্স আছে লাইফে, অবশ্যই। রাইট? ডেফিনেটলি এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এবং
আমরা যেমন ছোটবেলায় টাকার ইম্পর্টেন্সটা কম বুঝতে পেরেছি, আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে পারিবারিকভাবে এত আই মিন ফাইন্যান্সিয়ালি লিটারেট ছিলাম না আমরা। True. বিদেশে কিন্তু দেখেন যে স্কুলের বাচ্চাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে পড়াশোনা করানো হয়, তাই না? গেম খেলে ওরা নানা কিছু করে। সো আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং যে আমার 1 কোটি টাকা হইতে হবে, বাট ইউ নিড টু হ্যাভ এ পারপাস ফর দ্যাট, রাইট? অ্যান্ড ডেফিনেটলি ইট হ্যাজ টু বি দ্য ওয়ে ইউ আর ট্রাইং টু অ্যাচিভ ইট, ইট হ্যাজ টু বি ভেরি মাচ পারপাসফুল, যেটা আপনার সাথে আসলে ম্যাচ করবে, আপনার লাইফের যে গোল সেটার সাথে ম্যাচ করবে। সো আমি শুরুতে বলেছিলাম না, জীবনে নিড এবং থ্রাস্ট থাকতে হবে। সো কারো যদি 1 কোটি টাকার নিড থাকে এবং সেটার জন্য যদি থ্রাস্ট থাকে, এটা আমি খারাপ মনে করি না। কিন্তু কোন রাস্তাটা সে পছন্দ করছে ওখানে যাওয়ার জন্য, এবং সেটা তাকে লাইফে এটা আসলে কোনো পারপাস তাকে দিচ্ছে কিনা, তাই না? কারণ টাকা তো নানাভাবেই অর্জন করা যায়, অবশ্যই। তাই না? কিন্তু এন্ড অফ দ্য ডে একটা সময় যখন টাকাটা অর্জন করবেন, তখন আপনার থ্রাস্ট কিন্তু আপনাকে অন্য কিছু অর্জন করতে বলবে। আপনার এস্টিম নিড যখন ট্রিগার করতে যাবেন, তখন যদি আপনি দেখেন যে আসলে যে টাকাটা অর্জন করেছি শুধু আমি টাকাটাই অর্জন করেছি, পারপাস কোনো কিছু ছিল না, Right. তখন হয়তো একটা সময় গিয়ে আপনার মনে হবে যে আমি তো আসলে পিছনে ফিরে যেতে পারছি না। আর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দ্য জার্নি হ্যাজ টু বি এথিক্যাল, দ্য জার্নি হ্যাজ টু বি প্রাউডফুল, সো দ্যাট ইউ ক্যান সে ইট প্রাউডফুলি যে আমি এইটা করে অর্জন করেছি। Right. আমি গাছ লাগিয়েছি, গাছ বিক্রি করে আমি 1 কোটি টাকা অর্জন করি, হতে পারে। হতেই পারে। আমি এই পার্টিকুলার আমি 20 বছর কাজ করেছি, আমি সেখান থেকে জমি এটা করেছি, আমি এই উদ্যোগটা শুরু করেছিলাম 5,000 টাকা পুঁজি নিয়ে, এখন এটা মাসে 10 লাখ টাকা আমাকে দিচ্ছে। সো এই ধরনের গল্প, নিজের একটা গল্প, অ্যাচিভমেন্টের একটা গল্প থাকতে হবে এই 1 কোটি টাকার পিছনে, অবশ্যই। যে গল্পটা আপনি প্রাউডফুলি শেয়ার করতে পারবেন। দ্যাটস ইট। একটা গল্প থাকা যেটা আপনি শেয়ার করতে পারবেন অনেস্টলি, তাইলে 1 কোটি টাকার পারপাসফুল যে গোল, সেটাকে আমি খারাপ মনে করি না। খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা এই অসাধারণ মানুষটার থেকে এত চমৎকার কিছু ইনসাইট পেলাম, এবং তার যে ভিশনটা, দ্য কিউরিওসিটি, দ্য নিড অ্যান্ড দ্য থার্স্ট ফর লাইফ, এবং শেষের যে কথাটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি, দ্য জার্নি শুড বি এথিক্যাল। এটাই আমাদের জাভেদ সুলতান পিয়াস ভাই, একজন আইকনিক মানুষ, যিনি বাংলাদেশের নিউজ পেপার ল্যান্ডস্কেপ, এই মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া এবং নিউ মিডিয়াকে একসাথে একটা সুতোয় বেঁধে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তরুণদের কাছে একটা অসম্ভব অনুপ্রেরণাদায়ক নাম। আজকে এ পর্যন্তই। আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং শীঘ্রই পরের পর্ব নিয়ে আমরা প্যাশন টু পরিচয় আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।